আওয়ামী লীগের ষড়যন্ত্র হুমকিকে মাঠের ফুটবল ক্রিকেটে ফিরিয়ে এনেছে বিএনপি। দেশের কল্যাণে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের আহ্বান। গাজীপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় হাজির জামায়াত। হত্যা মামলায় গ্রেপ্তার শফিকুলকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ময়মনসিংহে ডিআইজি অফিসে হট্টগোলের ভিডিও ভাইরাল। হত্যা মামলার আসামি নিয়ে পুলিশের সাথে শিক্ষার্থীদের বাগবিতণ্ডা। ছাত্ররা যে অ্যাটিটিউড নিয়ে আমার অফিসে এসেছে এটা অগ্রহণযোগ্য। পুলিশ বাহিনীর সদস্যরা আমাদের ভিডিও করতেছিল, তখন ওই ভিডিওতে কেন্দ্র করে এটা ওইখানে একটু গোলাটে হয়ে গিয়েছে। পাথর খেকোদের থাবায় নিশ্চিহ্ন সিলেটের শাহ আরেফিন টিলা মাজার। তুলে নেওয়া হয়েছে শত কোটি টাকার পাথর। হতাশ পরিবেশবাদীরা। 2 থেকে 2.5 কোটি টাকার পাথর সবই জালিয়ার পাড়ের থেকেই এই নেতৃত্ব চলেছে। ভারত থেকে আমদানিকৃত যে পাথর আছে সেগুলো যাতে তারা তাদের আওতায় নিয়ে রাখে, স্থানীয় পাথর যাতে তারা না নেয়। আগামী সপ্তাহেই বাড়বে শীতের তীব্রতা। উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বইবে মাঝারি শৈত্যপ্রবাহ, জানালো আবহাওয়া অফিস। আজ সূর্যের দেখা মেলায় স্বস্তি। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। লেখাপড়া শেষে দেশের কল্যাণে কাজ করতে হবে শিক্ষার্থীদের। বাগেরহাটে সংবর্ধনা অনুষ্ঠানে একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দিনাজপুরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সবসময় জনগণের পাশে আছে। এছাড়া চট্টগ্রাম দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, বিএনপি এখন মাঠে ফুটবল ও ক্রিকেট ফিরিয়ে এনেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে বিশেষ অবদানের জন্য বাগেরহাটের কৃতি সন্তান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে গণসংবর্ধনা অনুষ্ঠান মোরেলগঞ্জে। এতে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। অনুষ্ঠানে তিনি বলেন, বন্দুকের গুলি ছাত্রদের আন্দোলন দমাতে পারেনি। বিজয় শেষে এখন লেখাপড়ায় মনোযোগ দিতে হবে। জ্ঞান অর্জনের পর কাজ করতে হবে দেশের কল্যাণে। আবু সাইদ বলেছে যে তোমরা আসো, আমাকে গুলি করো, দেখি কত গুলি তোমরা করতে পারো, কিন্তু আমাকে হারাতে পারবে না। আমি বিজয়ী হব, এবং আবু সাইদ বিজয়ী হয়েছে। দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপির উদ্যোগে হতদরিদ্র হিন্দু খ্রিস্টান ধর্মাবলম্বী ও মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে আছে। চট্টগ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। তিনি বলেন, আওয়ামী লীগের ষড়যন্ত্র ও হুমকির খেলাকে বিএনপি এখন মাঠের ফুটবল ও ক্রিকেটে ফিরিয়ে এনেছে। এ সময় দলটির কেন্দ্রীয় আরও নেতা উপস্থিত ছিলেন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ক্ষমতায় গেলে দখলবাজ চাঁদাবাজ মুক্ত দেশ গড়বে জামায়াতে ইসলামী, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সকালে কুষ্টিয়ার সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের কর্মী সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ করা হবে, এটি সম্পূর্ণ ভুল কথা। জামায়াত নারীদের ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করে, তাই ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি নিরাপদে থাকবেন নারীরাই। এছাড়া মুক্তিযোদ্ধাদের সম্মান দেখাতেও নানা উদ্যোগ নেওয়া হবে, জানান ডক্টর শফিকুর রহমান। ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের অধিকারকে বিভক্ত করা যাবে না।
এই রাষ্ট্রের সকল নাগরিকের জীবন, সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। এই রাষ্ট্রের সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন অত্যন্ত নির্বিঘ্নে, নিরাপত্তার সাথে। কেউ কারো উপর হাত দিতে পারবে না, দুঃসাহস দেখাবে না। আধিপত্য বিস্তার নিয়ে মাদারীপুরের কালকিনিতে সংঘর্ষে জড়িয়েছে যুবদল ও ছাত্রদল। দুপুরে কালকিনি পৌরসভার পাঙ্গাশিয়া এলাকায় সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আধিপত্যের বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে উপজেলা যুবদল নেতা শামীম মোল্লার সাথে ছাত্রদলের সদস্য সচিব সাইফুল মুন্সির বিরোধ চলছিল। এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের সমর্থকরা। এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ হয়, ভাঙচুর করা হয় কয়েকটি দোকানপাট। সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতাকে থানা থেকে জামায়াতের নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে যাওয়ার ঘটনাটি বেশ আলোচনায় এখন গাজীপুরে। এরই মধ্যে ওই আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ। কিছুক্ষণ আগে আওয়ামী লীগের ওই নেতাকে নিজেদের কর্মী দাবি করে প্রেস ব্রিফ করেছে জামায়াত। পুলিশ জানায়, একটি হত্যা মামলায় শুক্রবার ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। এরপর থানায় মিছিল নিয়ে হাজির হয় জামায়াতের কর্মী সমর্থকরা। 3 জানুয়ারি 2025 গাজীপুর জয়দেবপুর থানার সামনে মিছিল নিয়ে হাজির জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। জানা যায়, গ্রেফতারকৃত আওয়ামী লীগের এক নেতাকে ছাড়িয়ে নিতেই থানার সামনে এই হট্টগোল। পুলিশ জানায়, জয়দেবপুর থানার একটি হত্যা মামলায় ভাওয়ালের মির্জাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল শিকদারকে। এরপরই থানায় মিছিল নিয়ে হাজির জামায়াতের কর্মীরা। শফিকুলকে নিজেদের লোক দাবি করে মুক্তির জন্য তদবির জানায় তারা। থানায় আনলে জামায়াতে ইসলামের দায়িত্বশীল কিছু নেতাকর্মী থানার সামনে এসে অর্ধশতাধিক নেতাকর্মী একটা অবস্থান ধর্মঘট করে এবং স্লোগান দেয় তাকে ছেড়ে দিতে হবে। তারা দাবি করতেছে সে তাদের কর্মী, সে কিন্তু কর্মী হিসাবে আমাদের কাছে দায়িত্বশীলতার কোনো কাগজপত্র উপস্থাপন করতে পারেনি। এদিকে গ্রেফতারকৃত শফিকুলকে নিজেদের কর্মী বলে দাবি করে জামায়াত ইসলামী। প্রথমত উনি 18 সালে আমাদের সহযোগী সদস্য ফরম পূরণ করে সংগঠনে যোগদান করেছে। এরপরে উনি দলে আমাদের এখানে অ্যাক্টিভ ছিল না, বাট অন্য দলে কাজ করছে, তেমন রেকর্ড আমাদের কাছে নাই। 23 সালের উনি শেষ লগ্ন থেকে অ্যাক্টিভলি কাজ করেছেন। 23 সালে উনি ডিসেম্বরে উনি আমাদের কর্মী হয়েছেন, লিস্টেড কর্মী 23 সালের ডিসেম্বরে, এবং 24 সাল পুরোটাই উনি লিস্টেড কর্মী হিসেবে কাজ করেছেন। তদবিরের পরও শফিকুলকে ছাড়েনি পুলিশ, তাকে আদালতে পাঠানো হয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ময়মনসিংহের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শাখা কার্যালয় ভেঙে দিয়েছে শিক্ষার্থীরা। শুক্রবার রাতে কার্যালয়টি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। প্রথমে লাঠি নিয়ে সেখানে জড়ো হয় শিক্ষার্থীরা। এ সময় ইট পাটকেল নিক্ষেপ করে ছাত্রলীগের অফিস ভবন ভাঙা শুরু হয়। পরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় পুরো ভবন। এ সময় বিশ্ববিদ্যালয় শহীদ শামসুল হক হলে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর আগে গত 5 আগস্ট ছাত্রলীগের কার্যালয়টি ভাঙচুর করা হয়। এরপর থেকে পরিত্যক্ত ছিল অফিসটি। ময়মনসিংহের ডিআইজির সাথে শিক্ষার্থীদের হট্টগোলের ভিডিও ভাইরালের পর চলছে নানা আলোচনা। পুলিশের ভাষ্য, আন্দোলনে নিহত শিক্ষার্থী সাগর হত্যা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার সুপারিশ না শোনায় এমন ঘটনা ঘটেছে। তবে ছাত্রদের দাবি, রেঞ্জ ডিআইজি দায়িত্ব অবহেলা করেছেন, তাই বিভিন্ন দাবি জানাতে গিয়েছিলেন তারা। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে হট্টগোলের এই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্লোগান দিতে দিতে ডিআইজির কক্ষে শিক্ষার্থীদের প্রবেশ করতে দেখা যায় ওই ভিডিওতে। এ সময় ডিআইজি ডক্টর আশরাফুর রহমানের সঙ্গে শিক্ষার্থীদের বাদ অনুবাদের ঘটনা ঘটে। পুলিশের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী সাগর হত্যা মামলার আসামি সাবেক ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে গত 27 ডিসেম্বর শটগান সহ গ্রেফতার করে যৌথ বাহিনী। থানা থেকে তাকে ছাড়িয়ে নিতে তদবির করে ছাত্র আন্দোলনের একাংশের নেতারা।
সে আয়সা বলে তাদেরকে ছেড়ে দিতে হবে। সে আপনার 2টা মামলার এজার নামে আসামি, তার কাছে আওয়াজ পাওয়া গেল কিভাবে আমরা ছেড়ে দিতে পারি? আমি অফিসার হিসেবে তো তাদেরকে ছাড়ার কোনো সুযোগ নাই। তাদের যে জবাবদিহিতা চাওয়ার যে একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা ছিল, সেটা আমরা প্রথম দিকে ইতিবাচকভাবেই আমরা গ্রহণ করেছি সবাই। কিন্তু যখন তাদের আচরণে বিভিন্ন ঔদ্ধত্যপূর্ণ বহিঃপ্রকাশ ঘটেছে, তখন আসলে আমাদের কাছে বিষয়টা অন্যভাবে প্রতীয়মান হয়েছে। অভিযোগ, আসামি ছাড়ার সুপারিশ না শোনায় গত 28 ডিসেম্বর রেঞ্জ ডিআইজির অফিসে মিছিল নিয়ে প্রবেশ করে একদল শিক্ষার্থী। এ সময় বেশ কিছু দাবি জানায় তারা। মিন্টু কমিশনারকে আর অন্য কোনো মামলায় গ্রেপ্তার দেখানো যাবে না। সেই সাথে সাথে তাদের আরও দাবি ছিল যে এই ময়মনসিংহ শহরে সিটি কর্পোরেশনের আওতায় অতীতে যে সমস্ত কাউন্সিলরগণ দায়িত্ব পালন করেছে তাদেরকে গ্রেপ্তার করা যাবে না, এবং ছাত্ররা যে অ্যাটিটিউড নিয়ে আমার অফিসে এসেছে এটা অগ্রহণযোগ্য, অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। এদিকে একজন ডিআইজির কক্ষে এমন ঘটনায় হতবাক পুলিশ সহ ময়মনসিংহের সরকারি কর্মকর্তারা। বিভিন্ন অফিসে তারা যায় এবং তাদেরকে তাদের সরকারি কাজে বাধা দেয়। এছাড়া অন্য অনৈতিক কোনো বিষয়ও জড়িত আছে বলে শোনা যায়। তো এগুলো সব তদন্তাধীন, আমরা তদন্ত করে দেখছি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ছাত্ররা। বলছেন ডিআইজি দায়িত্বে অবহেলা করছেন, তাই বিভিন্ন দাবি জানাতে গিয়েছিলেন তারা। সকলে যায়, যাওয়ার পর ওনাকে কি অপরাধে ধরানো হয়েছে সেটার জন্য কোনো রকম তদবির করতে আমরা যাইনি। এই শহীদ ভাইদের রক্তের বিনিময়ে আজকে ওনারা এই চেয়ারটি পেয়েছে। তখন আমরা স্যারের রুমে প্রবেশ করি। প্রবেশ করার পরে আমরা খুব সুন্দরভাবে গুছানোভাবে কথা বলতেছিলাম, কিন্তু এক পর্যায়ে পুলিশ বাহিনীর সদস্যরা আমাদের ভিডিও করতেছিল। তখন ওই ভিডিওতে কেন্দ্র করে এটা ওইখানে একটু গোলাটি হয়ে গিয়েছে। এসব ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। নারায়ণগঞ্জের ২৫০০-এ গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। শুক্রবার মধ্যরাতে জোকারদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় এলাকায় ডাকাতের উপস্থিতি টের পেয়ে চারপাশ ঘেরাও করে গ্রামবাসী। ডাকাতদের দেয়া হয় ধাওয়া। পালাতে পারেননি মুকুল নামের একজন। পরে ক্ষুব্ধ জনতার পিটুনিতে ঘটনাস্থলে নিহত হন তিনি। মরদেহ উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাথর খেকোদের থাবায় নিশ্চিহ্ন সিলেটের শাহ আরেফিন টিলার মাজার। তুলে নেওয়া হয়েছে শত কোটি টাকার পাথর। টিকে আছে কেবল মাজারে থাকা কিছু গাছের গুঁড়ি। পট পরিবর্তনের সুযোগে বেপরোয়া চক্রটি, এতে হতাশ পরিবেশবাদীরা। এটি কোম্পানিগঞ্জের প্রাচীন ও ঐতিহ্যবাহী শাহ আরেফিন টিলা। শাহ আরেফিনের মাজার নামেও পরিচিত। সরকারি ওয়াকফ স্টেটে ইসি নম্বর ১৭,২১০। গেল জুলাইতে এমনই চিত্র ছিল টিলাটির। আগস্টে পট পরিবর্তনের পর পাল্টে যায় দৃশ্যপট। শুরু হয় এমন ধ্বংসযজ্ঞ। পুরো মাজার পেটে পুরে নিয়েছেন পাথর খেকোরা। শাবল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পাথর তুলে নিশ্চিহ্ন করা হয়েছে কবর। টিকে আছে কেবল মাজারের বড় গাছগুলোর গোড়া। যেখানে না হলেও 2 থেকে 2.5 কোটি টাকার পাথর শুধু বেষ্টিত, এবং 2টা মাজার ছিল। আসন ছিল হযরত শাহ আরেফিন শাহ রহমতুল্লাহর ডানি, তার পাশেই ছিল মা বিন্দিয়ার রওজা। কিভাবে চালানো হয়েছে এই ধ্বংসযজ্ঞ, কারা এতে জড়িত, জানালেন এই মাজার পরিচর্যাকারী। সবই জালিয়ার পাড়ের থেকেই এই নেতৃত্ব চলছে, এবং এর ভিতরে কিছু মানুষ আছে মাজার বিরোধী। ইয়াকুব আলী, ইব্রাহিম, আলী হোসেন, মনির, রফিক, খাদেম পরিবার যদি না থাকে এটা ধ্বংস হয় কিভাবে? পরিবেশবাদীরা বলছেন যাদের রক্ষা করার দায়িত্ব ছিল তারা সেই দায়িত্ব পালনে উদাসীনতা দেখিয়েছেন। এতে এই ঐতিহাসিক স্থাপনা বিলীন হয়েছে। এটা দুঃখজনক হলেও আমাদের আজকে এটা দেখতে হচ্ছে যে আমরা সংগ্রাম করেই গিয়েছি, কিন্তু শাহ আরেফিন টিলাও শেষ হয়ে গেছে। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আসলে এই পৃথিবীকে, এই পরিবেশকে রেখে যাচ্ছি কি অবস্থায় রেখে যাচ্ছি, এজন্যই আসলে সংরক্ষণ করা উচিত। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায় পাথর পরিবহন ঠেকাতে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। টিলায় বাড়ানো হয়েছে টহল। পুলিশ দেখেই পালাতে দেখা যায় পাথর খেকোদের। কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের।
জেলা প্রশাসনকে রিকোয়েস্ট করেছি তারা যাতে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন, তারাও আমাদেরকে অনেক হেল্প করছেন এই বিষয়ে। ক্রাশিং মিল যেগুলো আছে তাদেরকে আমরা নিয়ে বসেছিলাম, তাদেরকে আমরা বলেছি তারা যাতে স্থানীয় কোনো পাথর না ভাঙে, এবং ক্রাশিং মিলগুলোকে বিশেষভাবে বলে দেওয়া হয়েছে যে ভারত থেকে আমদানিকৃত যে পাথর আছে সেগুলো যাতে তারা তাদের আওতায় নিয়ে রাখে, স্থানীয় পাথর যাতে তারা না নেয়। হযরত শাহজালালের সফর সঙ্গী ৩৬০ আউলিয়ার একজন শাহ আরেফিন প্রায় ৭০০ বছর আগে কোম্পানিগঞ্জের এই টিলায় বিশ্রামের জন্য আস্তানা গেড়েছিলেন তিনি। সবশেষ গত ৪ মাসেই ধ্বংসলীলায় পরিণত হয়েছে শাহ আরেফিন টিলা মাজার। এখন প্রায় নিশ্চিহ্ন মাজার এবং এর স্থাপনা। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, শাহ আরেফিন টিলা, সিলেট। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাড়বে শীতের তীব্রতা। এ সময় দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বইবে মাঝারি শৈত্যপ্রবাহ। চলতি সপ্তাহে বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমতে থাকবে। কুয়াশা, ধুলা আর ধোঁয়ায় রাজধানীর দৃষ্টিসীমা কম থাকবে শীতে। আজ সূর্যের দেখা মেলায় নাগরিক জীবনে এসেছে কিছুটা স্বস্তি। শাকিল হাসানের রিপোর্ট। শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হোক না কেন রাজধানীর জীবন থামে না। এখানে জীবনের ভার বইতে হয় সবাইকেই। জীবন সংগ্রামে তবুও খানিকটা স্বস্তি দেয় শীতের ঠান্ডা পরিবেশ। সকালে মিঠে রোদে নাগরিক একটু দম নেয়। নগরের উদ্যানে পাতাদের সাথে দেখা হয় সূর্যের। গায়ে রোদ মেখে হাঁটতে বের হয় নাগরিক। পানকৌড়ি লেকের পানিতে গা ডুবিয়ে নেয় শীতের ছোঁয়া বাঁচিয়ে। মানুষের মতো পাখিরাও অনুভব করে শীতের ভিন্ন আমেজ। চিরচেনা গ্রাম থেকে শহরের পরিবেশ বেশ অন্যরকম শীতে, তবুও গ্রাম রয়ে যায় নাগরিকের স্মৃতিপটে। কুয়াশা ভালো লাগে, শীতের সময় হাঁটতে চলতে ফিরতে ভালো লাগে, গরমে যেটা উপভোগ করতে পারি না। এই শীতের মধ্যে একটু আলাদা ফিল আসে শহরের মধ্যে, একটু ডিফারেন্ট টাইপের, যেমন পিঠাপুলি উৎসব এগুলো শহরের মধ্যে উচিত হয়ে থাকে। গ্রামে দৃশ্য একদম আলাদা। আমরা যারা ওয়ার্কিং থাকি তারা তো আরও বেশি শীতটা পায় না ওইভাবে। তো আজকে আমরা একটু উপভোগ করার জন্যই, সত্যি কথা বলতে, যে রোডটাকে একটু ফিল করার জন্য আমাদের এখানে আসা। ব্যাডমিন্টন খেলতে ভালো লাগে, ঘুরতে যাওয়া ভালো লাগে, শীতের কাপড় পরতে ভালো লাগে। শীতে মন নরম হয়, মানুষ খোঁজে উষ্ণতা, প্রিয়জনের সান্নিধ্য লাভে হয় ব্যাকুল। প্রজন্মের হাত ধরে নির্ভরতা স্থানান্তরের উপলক্ষ এনে দেয় শীত। শীতের মধ্যে অবশ্যই সবাই চায় যে একটা উষ্ণ পরশের সাথে থাকতে। শীতের রোমান্সটা ঠিক অন্য টাইপের, একটু শুধু মুখে না, ওটা একটু ঘনিষ্ঠতার দরকার আমার যা মনে হয় আর কি প্রেমের ব্যাপারে। ঐতিহ্যগতভাবেই আমরা শীতকালে ধরেন ফসল ফলে গ্রামে এটা করে, আমরাও শহরে সেটা এনজয় করতে চাই আর কি। মানে ওই ধারাবাহিকতাই কিন্তু শহরের মানুষরা এটা করে, কিন্তু আমার যা মনে হয় আর কি। আর এই যে নতুন আমরা জ্যাকেট পরি, এটাও তো একটা ওয়ান কাইন্ড অফ মানে উদযাপন করা। হেমন্তে ফসল ঘরে তোলার পর শীতে নতুন চালে পিঠা। খাবার যেহেতু উৎসবের অন্যতম উপাদান, তাই বাংলা অঞ্চলের উৎসবগুলোও নির্ধারিত হয়েছে ঋতুর হিসেবেই। নগরে শীত ক্ষণস্থায়ী। গ্রীষ্মের গরমের থেকে নগরে শীত নিয়ে আসে স্বস্তি। আর এই স্বস্তির খোঁজেই নগরের এই উদ্যানগুলোতে ভিড় জমান নাগরিকরা। শীতের খাবার, পোশাক সব মিলিয়ে এক উৎসবের আমেজ তৈরি হয় নগরে। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 1995 সালের 3 জানুয়ারি 6.5 ডিগ্রি সেলসিয়াস। সাম্প্রতিক বছরগুলোতে এর আশেপাশেও নামেনি তাপমাত্রা। সপ্তাহের শেষে উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে হালকা বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমবে বলছে আবহাওয়া অফিস। তাপমাত্রা আবার পুনরায় কমতে শুরু করে নতুন করে একটি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে তার তীব্রতাও বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা রয়েছে, এবং তখন যদি আবার ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা থাকবে মধ্যরাত থেকে একদম দিনের মধ্যভাগ পর্যন্ত। ফলে শীতের অনুভূতির তীব্রতা আবার বৃদ্ধি পেতে পারে 9 তারিখের পর থেকে। শীতকাল জুড়েই রাজধানীতে কুয়াশার প্রভাব থাকবে, পাশাপাশি ধোঁয়া এবং ধুলার কারণেও দৃষ্টিসীমা কমে আসবে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। কনকনে হিমেল ঠান্ডায় জবুথবু জনজীবন।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগের 8 জেলা সহ রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়ায় অব্যাহত আছে মৃদু শৈত্যপ্রবাহ। সকালে ঘন কুয়াশায় ঢাকা ছিল প্রকৃতি। তীব্র শীতে সবচেয়ে বিপাকে হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খোঁজার চেষ্টা করছেন তারা। এদিকে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত প্রায় 10 ঘন্টা বন্ধ ছিল পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাটে ফেরি চলাচল। ঠান্ডা তো প্রচন্ড পরিমাণ শীত, কিন্তু আমাকে পেটের দায়ে নামতে হবে, কিছু করার নেই। শীত প্রচুর পড়তে আছে, যাতে আমরা গাড়ি চালাইতে খুব কষ্ট হয়। সেই ঘন কুয়াশা, মানুষের জীবনযাত্রা খুবই বিপন্ন অবস্থা। প্রচণ্ড ঠান্ডা, এই বাতাসের জন্যে কেউ বাহিরে বাড়াইতে পারতেছে না। এবার একটু শীতের খবর জেনে নিতে চাই। চুয়াডাঙ্গা থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। জিসান, বেলা গড়িয়ে তো সন্ধে, শীতের তীব্রতা এই মুহূর্তে কতটা দেখছেন? হতদরিদ্র খেটে খাওয়া যে মানুষগুলো, তাদের কি অবস্থা দেখছেন? শাওন, সকাল থেকেই চুয়াডাঙ্গায় সূর্যের দেখা মেলেনি আজ, ফলে কনকনে ঠান্ডা বাতাস তো প্রবাহিত হচ্ছিলই। এজন্য শীতের তীব্রতা সারাদিনই ছিল। সন্ধ্যার পরে সেই তীব্রতা আরও বেড়েছে এবং চারিপাশ কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে। এবং যেহেতু সূর্যের দেখা মেলেনি, সেই কারণে কিন্তু এই শীতের তীব্রতা অন্যান্য দিনের তুলনায় আজ খানিকটা বেশি অনুভূত হয়েছে। হতদরিদ্র মানুষ, ছিন্নমূল অসহায় মানুষ কিংবা শ্রমজীবী মানুষ সবাই কিন্তু বিপাকে পড়েছে এক প্রকার। এই শীতের মধ্যে অনেকেই কাজের সন্ধানে বাইরে যেতে পারছে না, আবার অনেকে শীত উপেক্ষা করে গেলেও সেই কাজ পাচ্ছে না। এটা জীবিকায় কিন্তু টান পড়েছে সবারই। একই সাথে কিন্তু রাস্তাঘাটে আমরা দেখেছিলাম সাধারণ মানুষের আনাগোনা অনেকটাই কমেছে, যান চলাচল কমেছে। সেই সাথে যারা বেরিয়েছে সবাই কুয়াশার মধ্যে হেডলাইট জ্বালিয়ে কিন্তু সারাদিনে তারা গাড়ি ঘোড়াগুলো চলতে দেখেছি। কৃষিজীবী যারা কিংবা কৃষক শ্রমিক যারা, তারাও কিন্তু বেশ বিপাকে পড়েছে। তাদের কাজ শুরু হয় সকাল থেকে এবং সন্ধ্যার পরে অনেক সময় অনেক কাজ থাকে মাঠের ক্ষেতে, সেই কাজও কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে। মাঠগুলো অনেক সময় আসলে কৃষক শূন্য হয়ে পড়ছে। এই শীতের কারণে তারাও কিন্তু কাজ করতে পারছে না ঠিক মতো। ছিন্নমূল অসহায় মানুষের দুঃখ দুর্দশা আমরা দেখেছিলাম এবং আমরা জানতে চেয়েছিলাম জেলা প্রশাসনের কাছে যে আসলে এই বছর কি পরিমাণ কম্বল বিতরণ করা হয়েছে কিংবা সরকারি বেসরকারি উদ্যোগে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে প্রধান উপদেষ্টার কার্যালয় এবং দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা পরিষদ থেকে এই জেলায় 18,600টি কম্বল পাওয়া গিয়েছিল এবং সেইগুলো চুয়াডাঙ্গা 4টি উপজেলার মধ্যে বিতরণ শেষ হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিসের যে পূর্বাভাস, পরিস্থিতি আগামী আরো কয়েকদিন এরকমই থাকবে। শাওন, জিসান, অনেক ধন্যবাদ আপনাকে। শীতের রাতে আরো বিপর্যস্ত জনজীবন। খেটে খাওয়া আর ভাসমান মানুষের কষ্ট সবচেয়ে বেশি। কুয়াশায় বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও। আরো জানাচ্ছেন সরকার মাসারুল মান্নান। সন্ধ্যা নামার আগেই উত্তরের প্রকৃতি ঢাকা পড়ে কুয়াশায়। এরপর ঘড়ির কাঁটা যতই এগোয় ততই বাড়তে থাকে তার দাপট। কমে যায় দৃষ্টিসীমা, গতি হারায় যানবাহন, বাড়ে দুর্ঘটনার সংখ্যা। 1 ঘন্টার পথ পাড়ি দিতে লাগে 3 ঘন্টারও বেশি। কাকড়া যারা ধান খেতে থাকার কথা তারা আসতেছে রোডে, লাইট নাই, সাইড লাইট নাই, কুয়াশার কারণে তাদেরকে দেখা যায় না। অনেক সময় এই কারণে দুর্ঘটনাগুলো বেশি হচ্ছে। যখন আমরা কুয়াশা থাকে না 1/2 ঘন্টাতে চলে যাই, কিন্তু কুয়াশা হলে অন্তত 1 ঘন্টাও লাগা যায়। ড্রাইভার জোরে গাড়ি চালাচ্ছে, কুয়াশায় রাস্তা ঠিকভাবে দেখা যায় না, ড্রাইভার বুঝতে পারতেছে না যে কোথায় গাড়ি কিভাবে চালাতে হবে। কুয়াশার সাথে প্রচণ্ড ঠান্ডা, সাথে শৈত্যপ্রবাহ, এতে সব থেকে বিপাকে ছিন্নমূল ও ভাসমান মানুষ। রাতের বেলা ছন্ন ছাড়া তারা, ওষ্ঠাগত জীবন। বাড়ি ঘর নাই, কিছু নেই, আমরা পাই না কিছু। এই দিনের বেলা বাজারে থাকি, হ্যাঁ, আর রাতের বেলা আসে স্টেশনে ঘুমাই। ঠান্ডা তো রাত্রে লাগে, দিনের বেলা তো 2 দিন খুব ঠান্ডা ছিল। এই গত 2 দিন খুব ঠান্ডা ছিল, কিন্তু বর্তমানে তো আজকে ঠান্ডা কম। আমরা বস্তির থাকি, আমাদের কই কোনো সরকার থাকি তো কোনো পাইনি। ওই টিউন অফিস গেলে দূর সাই করে খেতে দেয়। চলমান শীতে এমন অবস্থা উত্তরের 16 জেলায়। শীতের কাপড় এবং কর্মের অভাবে বাড়ছে কষ্ট। তাদের পাশে দাঁড়াতে সরকারি এবং বেসরকারি উদ্যোগ খুবই সামান্য। আমাদেরকে তো টিউনো সাহেবও দেখে না, আমাদের তো সরকারও দেখে না, কারণ আমরা
বস্তিবাসী শীতে মরে যাচ্ছে। এখন যদি সরকার আমাদেরকে না দেখে তাহলে আমরা বাঁচবো কিভাবে? আমরা গরিব মানুষ এলের ধারে থাকি বস্তি, এই যে বাড়ি ঘর আমার ভাঙ্গা চুরে কই কিছু তো কে পাইলাম না। কয়টা কম্বল খেতাকা দিয়ে শুইছু, মুখ নিন্দে ধরে না, থর করে কাঁদবে নেকসম। মুখ দেখেন না অবস্থা। প্রতিদিনই নামছে উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। সরকারি হিসেবে এই অঞ্চলে দুস্থ মানুষের সংখ্যা 20 লাখের কাছাকাছি। এখন পর্যন্ত কম্বল বরাদ্দ এসেছে মাত্র 3 লাখের মতো। সরকার মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। গাজীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পঙ্গু শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। দুপুরে শ্রীপুরের বর্মী গার্লস স্কুলে মাঠে 34 জন সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তা দেয় আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামজা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম। বক্তারা বলেন, একজন প্রতিবন্ধী লোক স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারায় দৈনন্দিন কাজে অনেক বাধার সম্মুখীন হতে হয়। তাদের পাশে থেকে প্রতিটি জেলায় মানবিক এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান বক্তারা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির কারণে অর্ধশতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জব্দ করা হয়েছে 4টি বাস ও একটি মোটরসাইকেল। শুক্রবার রাত থেকে শুরু করে শনিবার ভোর পর্যন্ত চলে হাইওয়ে পুলিশের এই অভিযান। কর্মকর্তারা জানান, রাত্রিকালীন যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের 8টি, জেলা পুলিশের 3টি, র্যাব 10-এর একটি টহলকারী এক্সপ্রেসওয়েতে কাজ করছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। লালমনিরহাটে ক্ষেত থেকে ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র 1.5 থেকে 2 টাকা দরে। কৃষক বলছে, উৎপাদন খরচের অর্ধেকও উঠছে না। এতে ক্ষোভ সৃষ্টি হয়েছে জেলার কৃষকদের মাঝে। অনেকে জমিতেই নষ্ট করে ফেলছেন ফসল। কবির দাম নাই, ওই লেবার টেবার নিয়ে এই যে কবি এলে কবি আবাদ করে এলে, হ্যাঁ এইবারে কবির আবার শেষ, আর কবির আবাদ করবেন নাই। কবি গুলা নিবে লাগছে না, এই যে এইভাবে টুকরে টুকরে করতেছি, কিন্তু বুঝলে আমাদের জঙ্গল ছাড়া হওয়া লাগছে। ফুলকপির দাম পড়ে যাওয়ায় হতাশা, কৃষকরা খেতেই নষ্ট করে ফেলছেন ফসল। মৌসুমের শুরুতে লালমনিরহাট সদর, কালীগঞ্জ, আদিতমারি সহ বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ফুলকপি বোঝাই 10 থেকে 12টি ট্রাক ঢাকায় আসত। কাউরান বাজার সহ দেশের বিভিন্ন সবজির আড়তে চাহিদাও ছিল ভরপুর। প্রতি পিস বিক্রি হতো 20 থেকে 25 টাকায়। সেখানে সপ্তাহখানেক ধরে ফুলকপির দাম নেমেছে 1.5 থেকে 2 টাকায়। কবি নেওয়াইয়া লোক নাই, কৃষক এবার মাঠে মরে গেল। উত্তরবঙ্গের কবি জমিতেই আমরা ট্রাক দিয়ে টান দিচ্ছি, চাষ করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি, তাছাড়া আর উপায় নাই। ট্রাক ভাড়ায় ওঠে না, ঢাকা নিয়ে গেলে ট্রাক ভাড়ায় ওঠে না। কবি কিনে নিলাম 800 টাকা প্যাকেট, আর সে কবি বর্তমান বিক্রি হচ্ছে 2 টাকা পিস। আগে পাইতো 20 টাকা, 22 টাকা, 19 টাকা গৃহস্থ পাইতো, আর এখন 2 টাকার উপরে পায় না। আর এই 2 টাকা দিয়ে যে মহাজনের ঘর কবি কিনে কারণ বাজার, ঢাকা কারণ বাজার পাঠিয়ে দেয়, তারপরও মনে করেন মহাজনের ঘরে লস। আজকে যে গাড়ি পাঠাইছে ওটা সদ্যে শেষ, মানে গাড়ির টাকা বাইরে থেকে দিছে। কৃষি অধিদপ্তরের কাছেও এই সমস্যার কোনো সমাধান নেই। এই মৌসুমে কৃষকদের অন্য সবজি আবাদের পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা। মাঝামাঝি সময় যখন, অর্থাৎ সিজনে, মানে যখন সবাই করে, তখন কিন্তু বাজারে কি আপনার সাপ্লাইটা বেড়ে যায়। সাপ্লাই বেড়ে গেলেই তো আপনার চাহিদা তো আগে মানে অ্যাজ ইউজুয়াল থাকে, চাহিদা তো হুট করে বাড়ে না। মাঝখানে এই যে 15 টাকা বা 20 টাকার যে গ্যাপটা, এটা কিন্তু ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে। প্রতি পিস ফুলকপি উৎপাদনে কৃষকের খরচ পড়েছে 8 থেকে 10 টাকা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।